বিকেলে ছাদে একাই গেল অহনা। ভাঙা ঘরটাতে কোনো রহস্য লুকিয়ে আছে, একবার যদি ঢুকতে পারা যেত তাহলে ভালো হতো। এই ভেবেই এগোতে লাগলো সে। শ্যামল কাকুর ডাকে পিছনে ফিরল। শ্যামল কাকু চা নিয়ে দাঁড়িয়ে আছেন, আর মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ। অহনা এসে চাটা নিল। শ্যামল কাকু একটু কাচুমচু করে অহনাকে বললেন ওই ভাঙা ঘরটাতে না যেতে। অহনা অবাক হয়। তারপর শ্যামল কাকু নিজেই বললেন, আসলে পুরনো ঘর তো ভেঙে পড়তে পারে, তাই বারণ করছে যেতে। অহনা চা খেতে খেতে শ্যামল কাকুকে বলল, মায়া নামের কাউকে চেনেন? শ্যামল কাকু একটু ভয় পেয়ে গেলেন, তারপর চেনেন না বলে পালিয়ে গেলেন। আর যাবার আগে অহনাকে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আসার জন্য বলে গেলেন। অহনা আবার ভাঙা ঘরটার দিকে তাকিয়ে রইল। রহস্য বেশ ঘনীভূত হচ্ছে। ঘরটা থেকে কেউ যেন ডাকছে, মুক্তি চাইছে বারবার। কথা এসে ডাকতেই কিছুটা চমকে গেল অহনা। কথা আস্তে আস্তে করে বলল, আমি বলে দিয়েছি মায়াকে, আর তোমাকে ভয় দেখাবে না ও। না হেসে কথাকে কোলে তুলে কপালে চুমু দিল। কথাকে বুকে জড়িয়ে নিতেই মনে হলো সে এখানে যেন কথার জন্যই এসেছে। তারপর দুজনে ছাদে কিছুক্ষণ খেলার পর বিশাখা কথাকে ডাকলো। কথা চলে গেল। অহনারও কিছু দরকারি ফোন করার ছিল, করে নিল। সৌরদীপ বাড়িতে নেই, একটু পরেই ফিরে যাবে। তাই অহনা ভাবলো কিছুক্ষণ একা একাই ছাদে কাটানো যাক। দুদিনের ঘটনার জন্য একটু ভয় ছিল সে, কিন্তু এখন আর ভয় লাগছে না তার। তবে এইটুকু বুঝতে পারছে এই ঘরে একটা রহস্য লুকিয়ে আছে, যা তাকে জানতেই হবে। সন্ধে হতে না হতেই চারদিকে গাঢ় অন্ধকার হয়ে গেল। এই অন্ধকারের একটা নেশা আছে, সেই নেশায় কিছুক্ষণ মত্ত ছিল অহনা। হঠাৎ কেউ এসে তাকে পিছন থেকে জাপটে ধরল। প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পুরুষালী হাত দেখে বুঝতে পারল এটা সৌরদীপ, তাই কোনো বাধা দিল না। তারপর পিছন দিক থেকেই অহনার ঘাড়ের চুলগুলো সরিয়ে আলতো করে ঘাড়ে চুমু খেতেই অহনা ঘুরে দাঁড়ালো। আলো আধারে মানুষটাকে দেখে চমকে গেল, তারপরে এক ধাক্কায় তাকে পিছনে সরিয়ে দিল। ইতিমধ্যেই অহনার চিৎকারে সৌরদীপ, বিশাখা আর শ্যামল কাকু ছাদে আসলেন। ছাদে এসে অহনার সাথে আর্যদীপকে দেখে সবাই অবাক হয়ে গেল। অহনা ছুটে এসে সৌরদীপকে জড়িয়ে ধরে বলল, আর্যদীপ তার কাছে আসার চেষ্টা করছিল, জড়িয়ে ধরেছিল। ঠিক এরপরেই দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডার সৃষ্টি হলো। সৌরদীপ রাগে তার দাদাকে মারতে গেল। ঠিক তখনই আর্যদীপ বলে উঠল, বিশাখার সাথে তোর যে অবৈধ সম্পর্ক আছে সেটা অহনা জানে। ক্ষণিকের মধ্যে সব চুপচাপ। বিশাখা একটা কথা অবধি বলল না। আর্যদীপ আর বিশাখা নিচে নেমে গেল। শ্যামল কাকু ওদের একলা ছেড়ে দিল। সৌরদীপ অহনাকে বোঝালো তার দাদা এসব মিথ্যে বলছে, ও তো ইচ্ছে করে বিশাখার সাথে কিছু করেনি, বিশাখাই জোর করেছিল। সেদিনের রাতে আর কিছু ঘটল না। অহনা কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে। পারিবারিক সমস্যা, তারপর এই মহলের রহস্য, সব কিছু নিয়ে অহনার মনে একটা চাপ পড়ছে। রাতে অনেকক্ষণ সৌরদীপ অহনার সাথে ছিল, বারবার বোঝালো বিয়ের পর তাকে নিয়ে আলাদা থাকবে। কিন্তু অহনা তো সবাইকে নিয়েই থাকতে চেয়েছিল। কিন্তু এখানে প্রতিটা মানুষ একটা করে মুখোশ পরে রয়েছে, কাউকে চিনতে পারছে না সে। সকালে উঠেই অহনা শুনেছে যে আর্যদীপ বাড়িতে নেই। বিশাখাও অনেকবার ক্ষমা চেয়েছে আর্যদীপের হয়ে। এই 3টে রাত অহনা কোনোদিন ভুলতে পারবে না। সে আর দুদিন পর বাড়ি ফিরে যাবে, আর এই দুদিন তার জীবনে আর কি ঘটবে সেই নিয়ে ভাবতে থাকে। আর্যদীপের ব্যাপারটা না চাইতেও বারবার ভাবাচ্ছে তাকে। আর্যদীপ তার মানে জানতো সবটাই বিশাখার ব্যাপারে। কে সত্যি কে মিথ্যে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। অবাক করার বিষয় হলো, কথা কাল বিকেলে বলেছিল মায়া আর তাকে ভয় দেখাবে না, আর সত্যি মায়া কাল রাতে ভয় দেখায়নি। আর্যদীপ কাল সন্ধ্যাবেলায় বলেছিল বিশাখার সাথে সৌরদীপের অবৈধ সম্পর্ক আছে, কিন্তু সৌরদীপ বলেছিল তার বৌদি তাকে জোর করে। আর কিছু ভাবতে পারছে না অহনা, সব গোলমেলে হয়ে যাচ্ছে। সৌরদীপের মা বাবা কি কিছুই জানেন না, নাকি ওনারা সব কিছু জেনে বুঝে মুখে কুলু পেটে আছেন? মাথাটা বড্ড ব্যথা করছে অহনার। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। কিছুক্ষণ পর অনুভব করলো দুটো ছোট ছোট হাত তার মাথা টিপে দিচ্ছে। চোখ খুলতেই দেখে কথা হাসি মুখে দাঁড়িয়ে তার কপাল টিপে দিচ্ছে। এই একরত্তি মেয়েটা কত কিছু জানে। একমাত্র কথা ছাড়া এই বাড়ির কেউই এতটা আপন হতে পারেনি অহনার কাছে। কিন্তু অহনা এসেছিল সবাইকে জানতে, চিনতে, আপন করতে। দিনটা খুব তাড়াতাড়ি কেটে গেল। সন্ধে নেমে এসেছে, আর্যদীপ বাড়ি ফেরেনি। রাতে খাবার টেবিলেও নীরবতা। বিশাখা শুধু একবার বলল কথা তার কাছে ঘুমাবে। সৌরদীপের মা অহনার কাছে থাকতে চেয়েছিলেন,
কিন্তু অহনা বারণ করে দেয়। সে একটু একা থাকতে চায়। নিজের ঘরে বসে বই পড়ছিল অহনা। এমন সময় বিশাখা এক গ্লাস দুধ নিয়ে আসে। তারপর একটু গল্প করে বিশাখা চলে যায়। অহনা দুধ খায় না। বিশাখার সামনে সে কিছু বলেনি, তাই বিশাখা চলে যাওয়ার পর দুধের গ্লাসটা টেবিলে ঢাকা দিয়ে রাখে। রাত তখন গভীর। অহনার চোখে ঘুম নেই। ভাবলো একবার সৌরদীপের কাছে গিয়ে গল্প করবে, কিন্তু যেহেতু তাদের বিয়ে হয়নি তাই এত রাতে একটা রুমে দুজনে গল্প করাটা ঠিক হবে না। মনে একটা অস্থিরতা বেড়ে চলেছে। তাই আর কোনো কিছু না ভেবে সৌরদীপের রুমের দিকে গেল। রুমের দরজায় হাসির শব্দ শুনে অহনা দাঁড়িয়ে গেল। রুমের ভিতর একটা নারীর কণ্ঠস্বর ভেসে এলো, আর সেটা যে বিশাখার তা অহনা ভালোভাবেই বুঝতে পারল। তোমার কোনো চিন্তা নেই, তোমার দাদা আর আমাদের ব্যাপারে কোনো নাক গলাবে না। কেন, কি এমন জাদু করলে দাদাকে? বলে দিয়েছি, তোমার আর আমার ব্যাপারে বেশি নাক গলালে তাহলে মায়ার কথাটা সবাইকে বলে দেব। সে ঠিক আছে, কিন্তু অহনা যে কটা দিন এখানে আসে, তুমি সে কটা দিন এইভাবে এসো না আমার রুমে। দূর, এত ভয় পেও না তো। তোমার হবু বউকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে এসেছি। সে কি, অহনাকেও মায়ের মতো মারার প্ল্যান আছে নাকি? আরে, এসব করলে আমরা ধরা পড়ে যাব এবার। চিন্তা করো না, মায়ের মতো ওকে মারবো না, শুধুমাত্র যাতে ভালো করে ঘুম হয় সেজন্য দিয়ে এসেছি। আর আমাদেরও তো একটু আলাদা সময় দরকার, বলো। আর তুমি দেখছি অহনাকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ। কি যে বলো না, তোমার জন্যই তো এত কিছু করছি। শহুরে মেয়ে পটিয়ে বিয়ে করে কলকাতায় রাখবো, যাতে এখানে তোমার আর আমার মাঝে কেউ বাধা হয়ে না দাঁড়ায়। অহনা স্মার্ট আধুনিক মেয়ে হলেও তোমার আর আমার প্ল্যান একেবারেই ধরতে পারবে না। আর কোনো কথা অহনা শুনতে পারল না। কান্নায় তার গলা বুঝে আসছে। ইচ্ছে করছে দরজা ভেঙে দিয়ে ওদের হাতে নাতে ধরতে, কিন্তু ঘৃণায় আর এসব করতে পারল না। সৌরদীপ এইভাবে ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তা কখনো কল্পনাও করেনি অহনা। এই 6 মাসে সৌরদীপকে খুব বিশ্বাস করেছিল আর ভালোবেসেছিল। দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলো সে। ইচ্ছে করছিল ওখান থেকে চলে যেতে, কিন্তু পাগুলো কেমন ভারী হয়ে এসেছিল, কিছুতেই হাঁটতে পারছিল না। হঠাৎ একজন অহনার মুখে একটা কাপড় বেঁধে অহনার রুমে নিয়ে গেল। রুমে গিয়ে অহনা ওই মানুষটাকে সরিয়ে কাপড়ের বাঁধনটা খুলতেই চমকে গেল। দেখলো সামনে শ্যামল কাকু। সে চিৎকার করতে গেলে শ্যামল কাকু হাত জোড় করে হাঁটু গেড়ে বসলেন। অহনা হঠাৎ শান্ত হয়ে গেল শ্যামল কাকুর অসহায় চোখগুলো দেখে। শ্যামল কাকু এবার বলা শুরু করলেন, বিশাখা আর আর্যদীপের বিয়ে 6 বছর আগে হয়েছে। বিয়ের 1 বছর পর সবাই জানতে পারে বিশাখা কোনোদিন মা হতে পারবে না। আর্যদীপও বদলে যায়, প্রচণ্ড মদ খাওয়া শুরু করে, অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। আর অন্যদিকে বিশাখা তার দেওর সৌরদীপের সাথে অবৈধ সম্পর্ক শুরু করে। ঠিক 4 বছর আগে আর্যদীপ গ্রামের এক গরিব মেয়েকে মদ্যপ অবস্থায় ধর্ষণ করে। মেয়েটি সবাইকে জানিয়ে দেবে বলে হুমকি দেয়। আর্যদীপ ভয়ে ওই বাবা মামারা মেয়েটিকে লুকিয়ে বিয়ে করে এই মহলে নিয়ে আসে। সবাই খুব একটা এই ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি, কারণ সবাই জানতো বিশাখা মা হতে পারবে না। তাই এই মেয়েটি এখন বংশধরের মুখ দেখাতে পারবে। আর এই মেয়েটিই হলো মায়া। আর্যদীপ আর মায়ার মেয়েই হলো কথা। এই বিয়ের ব্যাপারে ঘরের এই কটি মানুষ ছাড়া গ্রামের কেউই জানতো না। কথার জন্মের 1 মাস পর বিশাখা আর সৌরদীপ প্ল্যান করে মায়াকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নয়তো এসব সম্পত্তির ভাগ মায়াকেও দিতে হবে। আর এই প্ল্যানে সাথ দেয় আর্যদীপ ও তার মা বাবা। একদিন দুধের সাথে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে মায়াকে খাওয়ানো হয়। মায়া মারা যায়। ছাদের ওই ভাঙা ঘরের দেওয়ালের মধ্যে মায়ার শরীর ইট সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হয়, যাতে কেউই বুঝতে না পারে। অহনা কোনো কথা না বলে চুপচাপ শুনে যায়। সকাল হয়, সব ধোঁয়াশা কেটে গেছে, কিন্তু মন বলছে এখনও রাত বাকি আছে। সকালে আবার ওই মুখোশ পরিহিত মানুষদের সামনে দেখতে পায় অহনা। ভিতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে গেলেও বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে। এই কদিনে মানুষগুলোকে বড্ড বেশি চিনে ফেলেছে সে। দুপুরে খাবার টেবিলে আর্যদীপকে দেখতে পায়। একবারও চোখ তুলে তাকায়নি সে। সবার সাথেই ভালো ব্যবহার করেছে অহনা। বিকেলে ছাদে গিয়ে ভাঙা ঘরটার কাছে গিয়ে অহনা বলে এসেছে সে কথাকে সারা জীবন আগলে রাখবে। তার জন্য অহনাকে যদি এই মুখোশ পরিহিত মানুষগুলোর সাথে থাকতে হয় তাতেও রাজি সে, কিন্তু কথাকে সে তার কাছ থেকে আড়াল করবে না। হঠাৎই সন্ধ্যা থেকে শ্যামল কাকুর বুকে যন্ত্রণা শুরু হয়। সৌরদীপ আর অহনা দুজনে মিলে হাসপাতালে ভর্তি করে আসে। ডাক্তার অবশ্য জানিয়েছেন ভয়ের কারণ নেই, কাল বাড়ি ফিরতে পারবেন উনি। শ্যামল কাকু অহনাকে একবার একা পেয়ে বললেন,
এবার সব কিছু তোমাকেই করতে হবে। হাসপাতাল থেকে আসার সময় সৌরদীপ গাড়ি থামিয়ে অহনার একটু কাছাকাছি আসতে চেয়েছিল। অহনা বাহানা দিয়ে সরিয়ে দিয়েছে। সৌরদীপের ছোঁয়া যেন আরও ঘৃণা বাড়িয়ে দিচ্ছে। এই মানুষটাকে কত ভালোবেসেছিল, ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সে। গাড়ি স্পিডে মহলের দিকে রওনা দিল। গাড়ির জানালার ধারে অহনা মাথা রেখে বসেছিল। গাছগুলো এক এক করে সরে সরে যাচ্ছে, আর সেই সাথে অহনার সব স্বপ্ন। রাতে কিছু খায়নি অহনা, কথাকে আজ নিজের কাছে রেখেছে। এত কিছুর পরেও শুধু কথার জন্য এই বাড়িতে থেকে গেছে সে। এত বড় মহলে অহনা যেন আজ একদম একা। শুধু কথা ছাড়া আর তার আপন কেউ নেই। মায়ের মতো অহনাকেও মেরে ফেললে এখানে কোনো কাকপক্ষী টের পাবে না। রাতে একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ কানের কাছে ফিসফিস করে কিছু বলার শব্দ শুনতে পেল। পালিয়ে যাও, কথাকে নিয়ে তুমি পালিয়ে যাও। অহনা আর কোনো কিছু ভাবল না, যেন ও কোনো ঘুরে আছে। ওকে যা করতে বলা হচ্ছে তাই ওকে করতে হবে। ঘুমন্ত কথাকে কোলে নিল, সাথে ব্যাগটা নিল যাতে টাকা রাখা ছিল তার। মহল থেকে বাইরে বেরিয়ে এলো। সব দরজা আজ খোলা। মনে হচ্ছে সব দরজা যেন খুলে রাখা হয়েছে অহনা আর কথার জন্য। কথাকে কোলে নিয়ে মহল থেকে অনেকটা ছুটে যাওয়ার পর মাঠের মাঝে দাঁড়ালো। হাঁপিয়ে গেছে অহনা। তবে সে এখন মহল থেকে অনেক দূরে। পিছন ফিরে মহলটার দিকে তাকালো। হঠাৎই তাসের ঘরের মতো এত বড় মহল ভেঙে পড়ল, আর তার সাথে চাপা পড়ে গেল বিশাখা, সৌরদীপ, আর্যদীপ আর ওদের বাবা মা। পূর্ণিমা রাতে অহনা স্পষ্ট দেখতে পাচ্ছে একটা ছায়া, ঠিক যেন কোনো নারীর অবয়ব, আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। কথা তখনও ঘুমের মধ্যে বলে যাচ্ছে, অহনা আন্টি, তুমি আমাকে ছেড়ে যেও না। ক্লান্ত অহনা কথাকে বুকে জড়িয়ে নিল। আর কিছুটা হাঁটলেই সামনে রেল স্টেশন। ট্রেন ধরে কলকাতায় ফিরতে হবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।